সকালবেলা উঠেই কিন্তু ঝাড়ুটা হাতে ধরিনি, সকালবেলা উঠে আগে ভিডিওটা এডিট করলাম, তারপরে ঝাড়ুটা হাতে নিয়ে এই যে ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাজারে এখন খোলা সিমেন্ট পাওয়া যায় না বলে ঘরটাও মুছতে পারছি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ দেখো কত সকালবেলা উঠেছি, আর সকালবেলা উঠেই আমার এডিট একদম কমপ্লিট। কারণ আজ সকালবেলা উঠেই এই খবরটা পেয়েছি যে নেটওয়ার্কের সমস্যাটা একদমই সলভ হয়ে গিয়েছে, আর নেটওয়ার্ক দিয়ে দিয়েছে আমাদের এদিকে। তো এই জন্য আগে আগে এডিট কমপ্লিট। এই দুদিন ধরে তো খুব লেট হচ্ছিল ভিডিও দিতে। তো যাই হোক, তারপরে এই যে এডিট করে ঠরে বাসনপত্র মাজা দেওয়া করে নিয়ে আসলাম, আর এখন এই যে ঝাড়ু দিচ্ছি ঘর বারান্দা, তারপরে বিছানাটা গুছিয়ে নেব। আর জুয়ের পাপা গিয়েছে সামনের দিকে বেড়াতে। এখন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই ম্যাটটা আগে বাইরে বের করে রেখে দিই, নাহলে এই যে জুতা পরে হাঁটাচলা করতে ঘরের মধ্যে একটু অসুবিধা হয়। কারণ বারবার জুতা খুলে ঘরের ভিতরে ঢুকো, আবার জুতা পরো। কারণ বাকি ওই সুকেসের ওই দিকটা যেতে হলে আবার ওই দিকে জুতা পরে ঢুকতে হয়, উপর দিক দিয়ে যেতে হয় আর কি মাদুরটার। আর ওই দিকটায় যেহেতু মাদুর বিছানো নেই, এই যে বাবা মেয়ে মিলে চলে গিয়েছে বাজারে শাক নিয়ে আসতে। কি আনছো বলো একটু। শোনা, কি আনছো? শাক আর কলগেট আর নোনতা বিস্কুট আর ঠোস ঠোস আর ডেইরি মিল্ক আর কিটক্যাট ও, আর দুধ পাউডার। জুসোনাকে টুকিটাকে হেল্প করা শেখাচ্ছি, যেমন এই যে ছোটোখাটো কাজগুলো, এই জিনিসটা নিয়ে গিয়ে ওখানটায় রেখে দাও। সেই ছোট্টবেলা থেকে ওর বাবা ওকে এতটা ভালোবাসে, এতটা আদরে রাখে যে কি বলবো। একটা জিনিস যদি ওকে আমি বলি যে এই জিনিসটা নিয়ে আসো তো শোনা, ও বলে যে তোমার নিয়ে আসতে হবে না, তুমি ওখানেই থাকো, আমি নিয়ে আসতেছি। কারণ ও ভাবে যে এই ভারী জিনিস নিলে যদি পড়ে যায়, আবার বেশি হাঁটাচলা করতে গিয়ে যদি পড়ে যায়, কিন্তু এটাতে কি হবে, বাচ্চার একটা বাজে অভ্যাস তৈরি হয়ে যাবে। কেউ কিছু সাহায্য চাইলে, যেমন ওই জিনিসটা এনে দাও তো আমাকে, ওটাও করতেই যাবে না। তাই আমি এখন থেকে প্রত্যেক দিন যে কোনো কাজ, যেমন ধরে নাও বাজার থেকে দুজনে মিলে গিয়ে সেই জিনিস নিয়ে আসলো, বলি ওটা জায়গা মতো রেখে দাও। সত্যি কথা কি বলতে জানো তো, আজ বেশি সকালবেলা উঠেছি দেখে কাজকর্ম করতে কোনো অলসতা লাগছে না, উঠেই একদম কাজ করা কিন্তু শুরু করে দিয়েছি। এই জন্যই ভাবি যে প্রত্যেক দিন অনেক সকালবেলা করে উঠে সমস্ত কাজকর্মগুলো করব। যাক, তারপরে এই যে বিছানা গোছাতে লাগলাম, আর মশারিটা খুলে এক কোনায় রেখে জানালাটা আগে খুলে দিলাম। এক দিদিভাই বলল যে তুমি যখন খেতে বসেছিলে কালকে, যখন নাইটিটা ঠিক করছিলে, ওটা কিন্তু তোমার বর খেয়াল রেখেছে। হ্যাঁ, ও এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে না, বিষয়গুলো নিয়ে খুব একদম খেয়াল রাখে। তবে শুধুমাত্র যে ভিডিও করার সময় ও এই জিনিসগুলো মনে করিয়ে দেয় তা কিন্তু নয়, সারাটা দিনে একটু মনে করো জামা পরাতে একটু কম বেশি হয়েছে বা বসতে একটু কম বেশি হয়েছে। তো এখন বাজে সকাল 9টা, আর 9টা বাজতেই আমার সব কাজকর্ম কমপ্লিট, মানে বাসি কাজকর্ম। আর এদিকে স্নানটাও করে নিলাম, কি ভালো লাগছে জানো, এত সকালবেলায় সব কাজকর্ম আজকে কমপ্লিট হয়ে গেল, তো ভীষণ খুশি লাগছে। আর এখন এই যে স্নান করে চলে আসলাম, একটু রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো, ঠান্ডা লাগে না কিন্তু তারপরেও, আর জামা কাপড়গুলো মেলে দিই। এই জন্য আমার এখন প্রত্যেক দিন ঘুম থেকে অনেক আগে ওঠার চেষ্টা করতে হবে। কি সুন্দর ঝলমলে রোদ উঠে গিয়েছে, বলে বোঝাতে পারবো না। আজ একটা আলাদাই শান্তি লাগতেছে, কারণ কোনো দিনও আমি এত সকালবেলা উঠে আমার সমস্ত কাজ কমপ্লিট হয় না। আজ সব কাজ কিন্তু আগেই হয়ে গেল। তো এখন বাজে সকাল 9:30, আর আমি এই যে পূজার জন্য বাসনপত্রগুলো মাজা দেওয়া করে নিয়ে আসলাম। আর যে পাউডারটা দিয়ে মাজি আর কি, পিতম্বরী পাউডার দিয়ে মাজলে দেখো কত সুন্দর একদম পরিষ্কার হয়। আর জুইয়ের পাপা এদিকে জুইকে পড়াইতে বসে পড়েছে। আর কি বলতো, আমাদের এদিকে না সবাই প্রত্যেক দিন এমনিতেই হচ্ছে ফুল আর জল দিয়ে পূজা দেয়, তাছাড়া বৃহস্পতিবার বা সোমবারের দিন করে একটু অন্যরকম ভোগ দিয়ে একদম পুরো বাড়ি ঘর মুছে গুছে পূজা দেয় আর কি। তাছাড়া আমি মোবাইলে দেখি মাঝে মধ্যে বেশিরভাগ মানুষই, শুধু আমাদের এদিকে না অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু মনে হয় বৃহস্পতিবারটা একদম স্পেশালভাবে পূজা দেয়, কারণ লক্ষ্মীবার নাকি বৃহস্পতিবারটা। তবে আমার আর জুইয়ের পাপার জন্মবার হচ্ছে বুধবার, আর আমাদের জুইয়ের কিন্তু জন্ম হচ্ছে বৃহস্পতিবার। আমাদের গেটের সামনের ফুল গাছটায় বেশি ফুল হয় না, তাই এই যে কাকিমাদের ফুলের গাছের কয়েকটা ডাল এদিকে বেরিয়ে গিয়েছে, তো খুব সুন্দর ফুল হয়েছে, এখান থেকে হাত বাড়িয়ে তুলে নিলাম।
তারপরে হ্যাঁ, কিছুদিন আগে এক দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে তোমার এই ঠাকুরের যে বাসনপত্রগুলো নিলে সেগুলোর দাম কত পড়েছে। আমার আসলে বলা হয়নি। পিতলের জিনিস তো একটু দামি হয়, আর স্টিলের নিলে হয়তো এত টাকা পড়তো না। তবে এখানে প্রায় 1500 টাকার জিনিস নিয়েছি। এই দেখো আবার পড়াবার দিয়ে কোথায় বা চলে গেল। সকালবেলা যেহেতু পুজো দেওয়া হয়ে গেল, ভাবছি সকালবেলায় ভাতটা বসিয়ে দেবো। আর এখন আমরা সকাল থেকে কিছু খাইনি, তো আগে একটু চা বানিয়ে দুধ পাউডারের প্যাকেট আনছো? আজ ওইখানে একটা প্যাকেট আছে, এটি ওগুলো দিয়ে দাও তো। খালি অল্প করে লিখলে শেষ হয় না। দেখো এই মূলের শাকগুলো, আজকে এতগুলো মূলের শাক নিয়ে এসছো, কি ব্যাপার? এখানে কোথায় রাখছো মূলের শাকটা? মূলা শাকটা এই জায়গাতে রাখাতে জায়গাটা মানে টেবিলটা অনেকটাই ছোট হয়েছে, আর জিনিসপত্র রাখার জায়গা খুঁজে পাচ্ছি না। তো এই গামলার মধ্যে তুলে রাখলাম, আর এখানে একটু গরম জল করে নিয়ে তারপরে দুধটা গুলিয়ে নিচ্ছি। আমার মনে হয় ঠান্ডা জলেও গুলানো যাবে এই পাউডারটা, কিন্তু আমি সবসময় গরম জলেই গুলিয়ে নিই, কারণ ছোট থেকে এটাই দেখে এসেছি এই দুধগুলো এইভাবে গরম জলেই গুলিয়ে নেয়। আমার কাছে গরুর দুধের চায়ের থেকে এই পাউডার দুধের চাটার হচ্ছে বেশি স্বাদ লাগে। চা করতে কিন্তু আমি বেশ ভালোই শিখে গিয়েছি। আগে কিন্তু চাটাও ঠিকঠাক মতো করতে পারতাম না, হয়তো বা চিনিটা দিতে আইডিয়া হতো না, না হলে হয়তো চায়ের কালারটাও ঠিক আসতো না, চা পাতা কম দিয়ে ফেলতাম। তো এখন কিন্তু অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই চাটা অনেক সুন্দর করতে পারি। কতটা চিনি লাগবে, কতটা চা পাতা লাগবে, আর কয়েকজনের জন্য কতটুক জল দিতে হবে সবটাই আইডিয়া হয়ে গিয়েছে। দিল্লির মানুষ হচ্ছে সব থেকে বেশি চা খায়, আর চা তো যেমন তেমন করে খায় না, একদম ভালোভাবে সুন্দর কালারফুল আর বেশি করে দুধ দিয়ে একদম গাঢ় যে চাটা হয় ওই রকম চা খায়। এটা তো তবু কমই আমার মনে হয়, এর থেকে কড়া যে চাটা হয়। আর এখানে ওর টোস্ট নিয়ে এসেছে, তো চলো চাটা ঢেলে নিই, আর জুয়ের জন্য এখন ডালিয়ে বসিয়ে দেবো। দিল্লির মানুষগুলো কি বলো তো, ওখানকার বড় ছাগলগুলো থাকে, আমাদের এদিকে ছাগলগুলো যেমন অনেকটাই ছোট থাকে, তো ওই ছাগলগুলোর পাগুলো লম্বা আর দেখতেও অনেকটা একদম বড় সড়ো। তো ওই ছাগলের দুধগুলো দিয়েই চা বানায়, আর এত স্বাদ লাগে চাটা। তবে আমরা যেখানে থাকতাম সেটা হচ্ছে একটু মানে বস্তি টাইপের, গ্রাম টাইপের ছিল, তো ওখানে প্রায় অনেকের ঘরে ঘরে ছাগল থাকতো। এক টানা 2 বছর দিল্লিতে ছিলাম, ওখানে একটা ছোট্ট সংসারও তৈরি হয়ে গিয়েছিল, নতুন একটা সংসার, আমাদের 2 জনের সংসার। তো এই জন্য কথায় কথায় দিল্লির গল্পটা চলেই আসে। তবুও তোমাদের তো মাঝে মধ্যে বলি, কিন্তু আমার না সবসময়ই মনে পড়ে ওখানে 2 জনের পথ চলা, তারপরে ওখানে রান্না করা, ওখানে খাওয়া, ওখানে কি কাজ করা, সংসারের কাজ সেরে রবিবার করে ঘুরতে যাওয়া, ও বাজার থেকে আসার পর ঘুরতে যাওয়া, তারপরে এই কিনতাম সেই কিনতাম, একটা অন্যরকমই। আর ওইগুলো হচ্ছে কাজের জায়গা, মানে ওইখানে মানুষের কাজের অভাব হয় না। তো আমার বরেরও কোনো কাজের অভাব ছিল না, আর টাকা পয়সাও ছিল। তো আজ যেহেতু সব কাজ আগেই হয়ে গেল আর এডিটটাও আগে হয়ে গিয়েছে, তাই আগেই ভিডিওটা আপলোড দিয়ে এসে ভাতটা বানিয়ে নিলাম, ডিম সিদ্ধ করে নিলাম জুয়ের জন্য, আর এখন বসবো মূলা শাকটা বাছতে। এই যে রোদ পড়তে শুরু হয়ে গিয়েছে, একটু পরে এই জায়গাটায় খুব রোদ পড়বে, মানে রান্নাঘরের দিকটায়, তখন রান্না করতে একটু অসুবিধা লাগে। আর জুয়ের পড়া কমপ্লিট হলো, ওর পাপার সাথে গেল একটু সামনের দিকে খেলা করতে। চলো। হ্যাঁ, প্রথমের দিকে হয়তো কাজ খোঁজাটা খুবই মুশকিল ছিল, কারণ অচেনা মানুষ, অচেনা শহরে কেউ কাজ দিতেই চায় না। তবে দিল্লিতে যাওয়ার আগে হয়তো আরও বেশি বোকা ছিলাম আমি একটু, কিন্তু পরের দিকে যখন ও একটা ভালো সুন্দর কাজ ধরলো তখন কিন্তু কোনো অভাবই ছিল না। আর তখন আমাদের ঘোরাফেরা আরও বেশি ভালো, খাওয়া দাওয়া, দিন দিন কেনাকাটা। তবে ওখানে যা কিছু জিনিস করেছিলাম আমরা সংসারের জন্য, ছোট্ট একটা যে সংসার তৈরি হয়েছিল, সব কিছু ওখানকার মানুষকেই দিয়ে এসেছি। মানে যেই ফ্ল্যাটের মধ্যে থাকতাম, ফ্ল্যাটের মালিককেই কিছু দিয়েছি। আর তার আমাদের উপরে যে ভাড়া থাকতো, যে দিদি আর দাদা আর ওদের বাচ্চা ছিল 2, ওদের সাথেও আমাদের হচ্ছে অনেক ভালো একটু সম্পর্ক ছিল। আর বাকি কিছু ওদেরকে দিয়েছি, কারণ ওদের প্রয়োজন ছিল ওই জিনিসগুলো। আর বাইরের জায়গাতে না টাকা ছাড়া এক পাও চলা যায় না, সত্যিতেই। কথায় আছে, তুমি যদি কাউকে কিছু দাও সেটা তোমার কাছেই ফেরত আসবেই, হয়তো অন্যভাবে। তো আমরা আমাদের সংসারের সব কিছু দিয়ে এসেছিলাম, আর এখানে আসার পর যে আবার আমরা আমাদের নতুন করে একটা সংসার, সেই সংসারেও কিন্তু তোমরা আমাদের অনেক কিছু দিয়েছো। ওখানে কাউকে দিয়ে এসেছি, তাই এখানে এসে আবার সব নতুন করে পেয়েছি। আমরা যখন নতুন ভিডিও করি, সংসারের প্রত্যেকটা জিনিস, মশলার বয়াম থেকে শুরু করে দরজার পর্দা, তারপরে এই র্যাক ঝুড়ি, এই সেই, এগুলো গিফট আসতো।
যাই হোক, এদিকে শাকটা নিয়ে বসে পড়লাম। আর দেখো তো কতগুলো শাক, এই শাকগুলো বাছতে তো কমা সময় লাগবে না। তাই মেয়েকে বললাম যে সোনা, তুমিও একটু পাশে বসে আমাকে একটা করে শাকগুলো বেছে দাও তো। এখানে শাকের সাথে ঘাসও কিন্তু মিক্স আছে, এই জন্যই জুইকে বললাম একটা করে বেছে দাও। ছোট থেকে এই টুকিটাকি কাজগুলো শিখলে যখন আরেকটু বড় হবে তখন বুঝতে পারবে যে মাকেও হাতে হাতে একটু হেল্প করতে হয়, যেমনটা আমিও আগে করতাম। আর যেহেতু অনেক শাক আছে তো এই শাকগুলো ভাজা খাবো, আর ভাজা খেলে পরে এরকম করেই কাটতে হবে, বেশি বড় করে কাটলে ভালো লাগবে। আর এখন মূলো শাকের সিজনটা, মানে কি বলবো, বড় শাকগুলোই বাজারে পাওয়া যায়, একদম কচিটা কিন্তু পাওয়া যায় না। এই দেখো কি অবস্থা, সব এগুলো পাকা পাতা বেরিয়েছে। এই মাদুরটা হচ্ছে আজকে একটু ধুয়ে দিতে লাগবে, কারণ শাক কাটলাম তো মাটি সাটি ভরছে। বাপরে, বেশিরভাগগুলোই ফেলে দিতেই গেল, তারপরেও কিন্তু অনেকগুলো শাক আছে এখানে। এতগুলো শাককে খাবে বলো? মনে হয় 2 বেলাকার একদম ভালোভাবে হয়ে যাবে। আর এগুলো আজ ভালো করে ধুয়ে ভালো করে ভাজা করব। মূলা শাকের মধ্যে কিন্তু খুব বালি থাকে, আগে একটু লবণ দিয়ে মেখে নেব, তাহলে তেতো ভাবটা থাকবে না। শাকটা কেটে রেখে দিলাম, আর জুইয়ের জন্য এখানে ডাল, ডিম আর ভাত নিয়ে নিলাম। আগে এইটা জুইকে খাওয়াই দিই, তারপরে মূলা শাকটা ভাজা করব। এই যে ডাল, তবে গরম গরম ডালটা কিন্তু বেশি ভালো লাগে। হুম, মামা কোথায় গেছে? বাবা কোথায় গেছে ওইটা জেনে লাভ নেই, আগে ভাত খাওয়া আসো। মামা কোথায় গেছে? এই একটা মিনিট যদি চোখের সামনে না দেখে ওর বাবা কোথায়, আসবে আবার জিজ্ঞাসা করবে। 2টা ডিম সেদ্ধ দিয়েছিলাম, প্রথমে একটা নিয়ে খাওয়াইতে বসলাম, এখন ওর ভালো লাগতেছে বলছে ওইটাও খাবো, তাই 2টা দিয়েই খাওয়াই দিলাম ওকে। ডাল করব, শাক ভাজা করব, আর পাঁপড় করব না তা কি হয়? ও বাজার থেকে গিয়ে টুক করে পাঁপড় নিয়ে আসলো, তো এই যে এখন পাঁপড়টা ভাজা করে নিচ্ছি। আর এই পাঁপড়গুলো না খুব তেল টানে, এই জন্যই আমার ভাজা করতে ভালো লাগে না। কারণ যেই তেলটা দিয়ে হচ্ছে পাঁপড় ভাজলাম এতগুলো, ওই তেলটা দিয়ে কিন্তু 2 বেলার সবজি রান্না হয়ে যেত আমার। তারপরে ভাজাতে একটু ঝাল না দিলে ভালো লাগবে না, একটু বেশি করে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে ভেজে এই যে শাকটা দিয়ে দিলাম। শাকের মধ্যে কিন্তু আমরা হলুদ দেই না, সেটা যে কোনো শাকে হোক না কেন, তবে তোমরা অনেকেই বলো যে হলুদ 1 চিমটি হলেও দিতে লাগে। প্রত্যেকটা জায়গার নিয়মে আলাদা। লবণ দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিলাম। আজ যেই দেখেছি যে আমার কাজগুলো সব তাড়াতাড়ি কমপ্লিট হচ্ছে, অমনি কিন্তু মাথায় একটা ভাবনা নিয়েই আসলাম যে আমি আজ হচ্ছে বিকেলবেলার দিকে একটু যাব পার্লারে। তো রান্না কমপ্লিট হতে এই যে বারান্দা ঘর এগুলো আবার একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর এই মাদুরটার মধ্যে মূলা শাক বাছলাম, তো অনেক বালি ভরে আছে, তারপরে কেমন যেন দুপুরবেলা যে খাবো বসে শান্তিই লাগবে না খাওয়াটা, বা সন্ধ্যাবেলার দিকটা, রাতে তো বসে খাই, যতই মুছে নেই না কেন, যেহেতু বাইরে বের করেইছি তো ভাবলাম একটু সার্ফের জলে ধুয়ে দেই। আর জুইয়ের পাপা গিয়েছে নদীতে স্নান করতে, ও আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর প্রত্যেক দিন ওর একটা অভ্যাস, নদীতে স্নান না করলে নাকি স্নান করা শান্তি হয় না। সেই ছোটোবেলা থেকে নদীতে স্নান করে তো প্রত্যেক দিন, শুধু বর্ষাকালটা বাদ যায়, কারণ বর্ষাকালটা নদীতে প্রচুর জল হয়, তখন নামতে আমি দেইও না, আর পোকামাকড়ও থাকে খুব। আর যদি কেউ মারা যায় তখন যে ওই নদীর ধারে শ্মশানে রাখে, তো তখন আর কি ও যায় না কয়েকদিন। রোদটা বেশ ভালোই আছে, মাদুরটা এখানে দিয়ে দিলাম। দুপুরবেলা না শুকাইলে খেতে বসতে একটু অসুবিধা হবে। এই যে শাক ভাজাতে কতগুলো শাক দিয়ে জল বেরিয়েছে, ভাবো কতক্ষণ ধরে জাল হচ্ছে, সবে জলটা শুকাইলো। শাকটা বসিয়ে দিয়েই আমি কত কিছু কাজ করলাম, এদিকে ও চলে এসেছে। আর মাদুরটা যেহেতু শুকায়নি, ওকে বললাম যে এই পুরানা বিছানার চাদরটা বিছিয়ে নাও। আর দেখো মাঝখানে বিছিয়ে দিয়েছে পুরোটাই ওই মাদুরের মতো করে, কিন্তু ওরকম করে খেতে বসলে পুরোটাই নোংরা হবে, তাই বললাম যে সাইড করে বিছিয়ে নাও। আর 2 বাপ বেটি দেখো, একটা তো সৌন্দর্য আছে, কোন দিক থেকে কোন দিকে বিছাইলো। জুই বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, কারণ ওর বাবাই ওকে সব থেকে বেশি খেলা দেয়। দেখো বসতেই দুষ্টামি শুরু। আর আমি এদিকে ভাত সবজিটা থালার মধ্যে সাজাচ্ছিলাম। তারপরে এই যে এসে বললাম যে একটু বিছানা চাদরটা ঠিক করে বিছাও, নাহলে দেখতে ভালো লাগছে না। তারপরে আবার ঠিক করে বিছিয়ে বসলো, আর তাহলে 3 জনে মিলে বসতে পারবো। জুই বাচ্চাদের সাথে খেলে একা হাতে খেতে চায়, তাছাড়া বাড়িতে কিন্তু একা হাতে খাইতে চায় না। তারপরে আজকে বলছে একা হাতে নাকি খাবে, তাই ওকে দিয়েছি। আর আমি এখানে বসে টুকটুক করে শাক খাচ্ছিলাম একটু করে, শাকটা আমার ভালো লাগে। এই এতগুলো শাক কিন্তু আমাদের একবেলাই তারপর শাক বানানো হচ্ছে। শাক কোন দিনে ভাঙে যায় যে আমি ভাঙবো, তারপর ভাঙা যায়। তুমি যে বললে শাক ভাঙে যায় কোন দিন? খাবার বলে নাই, না বলছিলে বললাম শাক খাচ্ছে, পাপড় ভাঙতেছে।
নয় শাকটাই ভালো লাগে দেখতে কেমন আছে না। আর কদিন পরে তাহলে খাও সর্ষে ফুল আর রসুন করবে ধানটা উঠলে তো সর্ষে ফেলা না। 2 দিন ধরে জুইয়ের ব্যবহার করা জামা কাপড়গুলো ধোয়া হচ্ছে না, ওদিকে ভিজিয়ে রেখে এই তো বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম আর জায়গা মতো গুছিয়ে রাখছি। কলের পাড়টা এখন পাকা করার পর এই যে গাছের পাতাগুলো পড়ে, ঝাড়ু দিলে কিছুতেই উঠতে চায় না যদি না জল ভালো করে ঢেলে দেওয়া হয়। তাই 2-3 বালতি জল ঢেলে দিলাম আর পাতাগুলো একটু ঝাড়ু দিয়ে সরিয়ে নিলাম। এই বেলায় আবার লেগে পড়লাম জামা কাপড় কাচতে। এই বেলা বলতে এখন হচ্ছে দুপুরবেলা। ও আর হ্যাঁ, আজকে ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল কারণ একটু ব্যস্ত ছিলাম। আর ঠিক কী কারণে ব্যস্ত ছিলাম, কি কাজ করছিলাম সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে। ইদানিং কয়েকটা দিন ধরে ভিডিওটা আমি ঠিক টাইম মতো দিতেই পারছি না। এই 2 দিন তো নেটওয়ার্কের সমস্যার জন্য চলে গেল, তারপরে তো আজ আবার ব্যস্ত। যাক, এই জামা কাপড়গুলো আজ আর মেলে দেবো না, এগুলো কেচে ধুয়ে একদম বালতিতে ভরে বাথরুমের ভিতরে রেখে দেবো। এখন দিলে যেহেতু আজকে আমি একটু পার্লারে যাব, তো আমার নিয়ে আসার কথা একদম মনে থাকবে না, রাতের বেলাটা ওখানেই থাকবে, তখন অত রাত্রিবেলা জামা কাপড় নিয়ে আসতে ভালো লাগে না। এই জন্যই কালকে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে এই জামা কাপড় মেলে দেবো। আমার কিছু কথা হয়তো আমি উচ্চারণ করি ঠিকই, কিন্তু ভিডিওতে একটু শুনতে অন্যরকম লাগে। বন্ধুরা, আমি একটু রেডি হয়েছি, যাব একটু বাজারে। আসলে অনেক দিন হয়ে গেল, ওই হেয়ার স্মুথনিং করার পর তো প্রায় 2 মাসের মতোই মনে হয় হয়ে গেল। মাসে মাসে স্পা করতে বলেছে, কিন্তু 1 মাসও এখনও করা হয়নি। যখন স্মুথনিং করেছিলাম তখন শুধু স্পাটা করেছি, চুলটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার সবাই বলে যে স্পা করতেই হয়। তো আসলে আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে একটা কিনে নেব, নিলে তাহলে আমি নিজে নিজেই মাসে মাসে করতে পারবো। কিন্তু কি বলতো, এখনও যেহেতু নেওয়া হয়নি, আর চুলটা যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য আজকে আমি যাব পার্লারে গিয়ে হেয়ার স্পা করে আসি। তো বাজারে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। কালকেই শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু গতকালকের ভিডিওটা একটু অন্যরকম হয়েছিল বলে পরে আর মনেও ছিল না সারাটা দিনের। আর এই যে এখানে আছে 2টা নাইটি তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এর আগে, তবে এই 2টা আলাদা। আর এই 2টা নাইটি আমাকে দিয়ে পাঠিয়েছে হচ্ছে কলকাতা থেকে ভারতী আন্টি। আর এই 2টা নাইটি হচ্ছে বিয়েদির দোকানের নাইটি, তো ওখান থেকে পেমেন্ট করে দিয়েছে আর আমাকে বলেছে নিজে পছন্দ করে 2টা নাইটি নিয়ে নিতে। তো ওখান থেকে এই যে আমার পছন্দ মতো আমি নিয়ে এসেছি। টোটাল আমার 4টা নতুন নাইটি হইলো না, নিজে যেগুলো পরে এগুলো তো নতুনই আছে। চলো দেখাই তোমাদেরকে, এগুলো কিন্তু আমি আমার পছন্দ মতো নিয়ে এসেছি। সেদিন দাদা রাখলো, পরশু দিন মনে হয় দাদা রাখলো, তো গেলাম গিয়ে পছন্দ করে নিয়ে আসলাম। আর ওদের দোকানের নাইটিগুলো অনেক বড় না, আমার একবারে হাইট একদম ঠিক হয়ে যায়, তো ফিটিং করতে হবে, একটু লুজ আছে, বাঁধলে ঠিক আছে। হাতের দিকটা দেখো, এটা হচ্ছে এমনিতেই সিম্পল এখান থেকে হাতা। আর এটা দেখো, এটা হাতের ডিজাইনটা বর্তমানে এই 4টে নতুন নাইটির মধ্যে 2টার হাতের ডিজাইনটা একটু অন্যরকম, আর বাকি 2টা সিম্পল পদ্ম হাতা। এই নাইটিটাও কিন্তু অনেক সুন্দর। আমি এরকম কুচি হাতা এর আগে পরেছি, তবে ওই হাতাগুলো একটু আলাদা টাইপের ছিল, এই হাতাটা একটু আলাদা টাইপের, তবে বেশ ভালো। আন্টি আমাদের ভিডিও দেখে, আন্টিকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ রইল। তো চলো, আমার হেঁটে যেতে ইচ্ছে করছে না, তাই ওকে বললাম যে একটু সাইকেলে করে আমাকে রেখে আসো। কুয়াশা পড়ে না, ধোয়া, এগুলা ধোয়া না। সাইকেলটা না থাকলে কিন্তু পায়ে হেঁটেই যেতে হতো, কিন্তু ওই যে কোনো কিছু থাকলে তখন আলসেমি ধরে যায়। তো আমি এসে বসে আছি, কোথায় গেল, আমাকে আসতে বললো একটু আগে, ফোন করলাম তো ফোনটাই ধরছে না, মনে হয় মোবাইল দেখিনি। আকাশটা দেখো এখানে কত সুন্দর লাগছে, আকাশটা দেখো সেই লাগছে না।
ওখানে সাইকেলে করে দিতে এসেছে আমাকে, পায়ে হেঁটে আসতে মন চায় না এইটুকুই। হ্যাঁ, কেমন আছেন? এই যে এটা কোনো পার্লার আছো, ভালো আছেন? কোথায় গেছেন? তো এখানে এসে আমার বাবার দেখা হয়ে গেল, বাবার সাথে গল্প করছিলাম। ফোন করি ছিল দেখি নাই। এখন সব কিছু চেঞ্জ। ওই পাশে আমি এসে না দেখে ভাবতেছি কি এটা কি অন্য কারো বাড়িতে আসলাম, ওই দিকটা এইদিকে আবার পার্লার খুঁজে পাচ্ছি না। আমি বলছিল ওইদিকে নিয়ে যাবা, নিয়ে গেছো নাকি? তো স্পা ক্রিম লাগানোর পর চুলটা ধুয়ে আসলাম কিছুক্ষণ পর, তারপরে এই যে চুলটাকে এখন শুকানো হচ্ছে। আর কি বলতো, আমার পাকা চুলগুলো যেই দেখে সেই বলে যে তুমি চুলে কালার করো না কেন। কালার করলে তো করাই যায় পাকা চুলটা ঢাকার জন্য, কিন্তু ওই একবার শুরু করলে না তখন করেই থাকতে হবে আমার। আর এমনিতেই দিন দিন বেড়েই চলেছে পাকা চুলগুলো। আর এটা হচ্ছে আমার জিনগত, তো এটা ওষুধ খেয়েও না তো ঠিক হবে। আমার মার এরকম অনেক কম বয়সে অনেক চুল পাকা, আমার মাসির এরকম, তো এরকমটা আমার মনে হয় আমারও খুব কম বয়সে সব চুল পেকে যাবে। তাতেও আমার কোনো সমস্যা হবে না, কোনো কিছুই মনে হবে না। যদি কালার করি তাহলে করব, আর যদি না করি তাহলে করব না। সত্যিটাকে একসেপ্ট করে নিয়ে চলতে শিখে গিয়েছি। তো আমার মনে হয় খুব কম বয়সেই যদি আমার সব চুলও পেকে যায় তাও আমি সেটাকে একসেপ্ট করে নিয়ে চলতে পারবো। সত্যিতেই অনেক দিন ধরে স্পাটা না করার কারণে চুলটা কিন্তু খারাপই হয়ে যাচ্ছিল। আজ স্পা করার পর দেখো এখন কত সুন্দর লাগছে। লাগিয়েই ফেললাম। মেশিন লাগালে একটু অন্যরকম লাগে, কিন্তু আমার চুলটা যেহেতু বেশি পাকা আর খুব সমস্যা হয়, এই জন্য মেশিনটা লাগাইতে চাইলাম না। এই জন্য জুয়ের আমার চুল টানা সবসময় অভ্যাস, ঘুমানোর সময় হোক আর কোলে থাকলেও বা আমার আশেপাশে থাকলেই আমার চুল ধরে টানে। এই জন্য দেখো টানতে টানতে একদম কতটা ছিঁড়ে দিয়েছে। তারপরে কয়েকদিন আমার চুলটা এতটাই পাতলা হয়ে গেল, স্মুথনিং করার পর অনেকটা ছিঁড়ে যাচ্ছিল চুলের আগালটা। আর কত তাড়াতাড়ি আমার চুলটা দেখো কতটা লম্বা হয়ে গিয়েছে। এদিকে জুয়ের পাপাকে ফোন করে দিলাম যে তাড়াতাড়ি আসো, আমার কমপ্লিট হয়ে গিয়েছে। সন্ধ্যা তো লেগেই গেল, বাইরে কিন্তু অন্ধকার হয়ে এসেছে, তাই জুইকে রেখে আসতে বললাম। কেমন লাগছে বলো? বাড়িতে এসে মনে হচ্ছিল এক কাপ চা বানিয়ে আগে খাই। আর আজকে মনে হয় জুয়ের পাপা সন্ধ্যা দিয়েছে, প্রদীপ দেখিয়েছে। আমি বলেছিলাম ওকে যে আমি বাড়ি থাকবো না, আসতে একটু দেরি হবে। ওরা দেখে এখন লোভ লেগে গেল। তো এতক্ষণ বললা খাবা না, তো এই দেখো পাঁপড় খাওয়া সব থেকে বেশি, মানে কি বলবো, পাঁপড় জিনিসটা যে এত পছন্দ করে। পাঁপড় ভেজেই নিল, আর কতগুলো পাঁপড় ভাজছে, এক থালা পাঁপড় এই রাতের জন্যই ভাজছে এগুলা। আর আমি এই যে এখানে বেগুনটা পেঁয়াজ কেটে দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম, লবণ দিব, তেল দেব, আর 2টা শুটকি মাছ পুড়ে দেবো। এগুলো হচ্ছে মন ভোলা মাছের শুটকি। শুটকি মাছ পোড়া দিলে আরো বেগুন মাখার স্বাদটা বেড়ে যাবে। কি করতেছে এখানে? কি কি দিয়ে এটা বলো আগে, বলো আগে। শুটকি মাছ, বেগুন আর কাঁচা লঙ্কা পোড়া, পোড়া পেঁয়াজ ভাজা, কাঁচা পেঁয়াজ, লবণ, তেল, আর কিছু ধনিয়াটা, কাঁচা লঙ্কা ছাড় মাখবো কি কর। এই যে শুটকি মাছ দিয়ে বেগুন পোড়া মাখাটা কিন্তু দারুণ স্বাদ হয়েছে। আর ওইদিকে করে নিচ্ছে পটল ভাজা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।